গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী, এটা করতেই হবে, কমপ্লিট করতে হবে। বহুবার শুনছে এই বাংলাদেশটাকে আরো ইন্ডিয়া ভেঙে সেই হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত, সেভেন সিস্টার থেকে বিভিন্ন জায়গায় বড় গ্রেটার বেঙ্গল তৈরি করা এবং একটা ইসলামিক খেলাফতের একটা জিল্লা নিয়ে তারা চলছে। তারা কিন্তু নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, ধারাবাহিক একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা, গণতন্ত্র প্র্যাকটিস করা, এটার ভিতরে কিন্তু এরা নেই। এরা ইউনুসকে সামনে রেখে তারা যে অপকর্মগুলো, যে জঙ্গি জেহাদি তালেবানি কাজটা করবে সে, এবং বাংলাদেশের স্বাধীনতাটাকে নস্যাৎ করে দিয়ে তারা যে পাকিস্তানের প্ররোচনায় এটাকে আবার পাকিস্তান বানানোর চেষ্টায় তারা আছে। তারা কিন্তু নির্বাচন আর গণতন্ত্র এগুলোর ভিতরে তারা নেই, একদম নেই। কিন্তু তারা চাইছে যে ইউনুসকে তারা এক্সপ্লয়েট করবে। ইউনুসও তাদেরকে এক্সপ্লয়েট করার চেষ্টা করছে। এখন যখন তারেকের সাথে বৈঠক হলো, তারেকের সাথে 20 মিনিট বৈঠক হয়েছে ওপেন, 45 মিনিট বৈঠক হচ্ছে রুদ্ধদ্বার, এক 1 to 1। এইখানে তারা সন্দেহ করছে ইউনুসকে, যে ইউনুস তো নামাজ রোজাও করে না, ওরা জানে। তো তারপরে ইউনুসের প্রতি, ইউনুসকে যতক্ষণ ব্যবহার করা যায়, এটা হচ্ছে জঙ্গি জিহাদিদের টার্গেট। তো 45 মিনিট যখন রুদ্ধদ্বার কক্ষ বৈঠক হয়েছে 1 to 1, কেউ জানে না কি আলোচনা হয়েছে, তারা ধারণা করে নিচ্ছে যে এখানে একটা ষড়যন্ত্রের একটা বীজ তারা দেখতে পাচ্ছে। তো তাদের আছে, আপনি দেখবেন যে ইউনুসের বক্তব্যের ভিতরেই আছে যে জুলাই ঘোষণাপত্র করতে হবে, এটা জঙ্গি জিহাদি। জুলাই ঘোষণাপত্র মানেই হচ্ছে যে আপনার বিপ্লবকে, যে বিপ্লব ওরা পিছিয়ে ফেলে আসছে, সেই বিপ্লবকে ওরা আবার রিভাইভ করতে চায়, সংবিধান ছুঁড়ে ফেলতে চায়। ওরা এত এইটুক বুঝে নাই, এটা তো আহাম্মক, এটা তো নির্বোধ। সংবিধান না থাকলে যে কেউ থাকে না, ইউনুসও থাকে না, ওরাও থাকে না, কেউ থাকে না, সবাই একদম বাংলাদেশটাই একটা স্টেটলেস কান্ট্রি হয়ে যায়। কারণ এখানে সংবিধান না থাকলে রাষ্ট্রপতি একমাত্র নির্বাচিত বৈধ শাসক হচ্ছে রাষ্ট্রপ্রধান, বৈধ শাসক হচ্ছে সেনাপ্রধান। এরা কেউ তখন থাকছে না। এরা কেউ না থাকলে বিদেশিরা কার সাথে কথা বলবে? বাংলাদেশের পরিচয় কি হবে? বাংলাদেশের পরিচয় হবে যে একটা স্টেটলেস কান্ট্রি, একটা ফেইলিং। তো ওইদিকে চলে গেলে ওখান থেকে যে ওরা ফিরে আসতে পারবে না, তখন যে সাধারণ মানুষের গণপিটুনিতে এগুলো মারা যায়। আমার এখানে একটা আপনাকে প্রশ্ন, সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুস তিনি তার যে কার্যকাল এই সময়ের মধ্যে 5ই আগস্ট পরবর্তী সময় তার যে দায়িত্ব নেওয়া, প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান, এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা ছিল, সেটাকে তিনি পিছিয়ে দিলেন এপ্রিলে, মানে 2026-এর এপ্রিলে। তারপরেও বলছেন যে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তার মধ্যেও একটা অনিশ্চয়তা ঠিক থাকে। হ্যাঁ, আচ্ছা, আমার এখানে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে মোহাম্মদ ইউনুস কোন রকম ভাবে কি, মানে এই ঠিক ভোটের আগে ভাগে নিজের একটা রাজনৈতিক দল গঠন করবেন, রাজনৈতিক দল গঠন করে নিজেও এই ভোটে অংশগ্রহণ করবেন? কারণ আপনার সঙ্গে এর আগেও আলোচনা হয়েছে এবং অনেক বিশিষ্টজন তারা বলছেন যে মোহাম্মদ ইউনুস একজন ক্ষমতালোভী ব্যক্তি এবং তিনি চাইবেন সর্বতভাবে তার সিংহাসনে বা মাসনাদে টিকে থাকা। তিনি কি কোনোভাবে, তার কি এই সম্ভাবনা কি রয়েছে যে রাজনৈতিক দল গঠন করে বা এক্সিস্টিং যে কোনো রাজনৈতিক দল যেটা বাংলাদেশে এই মুহূর্তে এক্সিস্ট করছে সেই দলে যোগদান করে তিনি ভোটে অংশগ্রহণ করবেন, এরকম কোনো প্ল্যানিং কি রয়েছে? আমার মনে হয় যে এই সাহসটা উনি করবেন, হ্যাঁ, যদি আক্কেল বুদ্ধি কিছু থাকে। বাংলাদেশের নির্বাচন যদি হয় সেটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল হতে হবে, ইনক্লুসিভ। তার বাইরে কোনো নির্বাচন ওটা হবে না। ওই নির্বাচন কেউ মেনে নেবে না, পৃথিবীর কোথাও চালাইতে পারবে না। ফ্রি ফেয়ার ইলেকশন যদি হয়, তাহলে ইউনুস 10টা পার্টি মিলে, এখন আছে 5-6টা পার্টি জামাত জঙ্গিদের, আরো যদি 20-25টা নিতে পারে ভাগাইটাকে, তারপরও 2-3% ভোটও পাবে না। গণবিরোধী ইউনুস একজন গণবিরোধী শাসক হিসেবে এখন পরিচিত বাংলাদেশে। সে ওইদিকে, আমি জানি সে গরম পানিতে পাড়া দেবে না। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে একটা কেওয়াস কনফ্লিক্ট লাগাই রেখে যতক্ষণ থাকা যায়,
এবং এর ভিতরে সে তার কাজগুলো করে নিছে। সে কতগুলো ব্যবসা বিদেশিদের দিয়ে অলরেডি তার একজন নড়ি আছে, একটা টুল আছে, তার এনে বসাইছে এই ইনভেস্টমেন্ট বোর্ডে, আশিক নামে এক ছেলেকে। ও এসে উনি যা বলে ফাটাফাট করে দিয়ে দিচ্ছে। এবং এই ব্যবসা বাণিজ্য দিতে যে আপনার কতগুলো অনুমতি লাগে, কতগুলো জায়গা থেকে পাস করে আনতে হয়, বসতে হয়, সেগুলো ভেটিং লাগে, ল মিনিস্ট্রি, তারপরে অনেক কিছু, অনেক জায়গা আছে, 3-4টে সংস্থা আছে যেখান থেকে এনভায়রনমেন্ট লাগে, ইনভেস্টমেন্ট বোর্ডের পারমিশন, অনেক কিছু লাগে। কোনো কিছু না, জাস্ট দিয়ে দিচ্ছে। এই দিয়ে দেওয়াটাই হচ্ছে, এগুলোর জন্য তাকে পে করতে হবে। তারপরে তো সে, আমি আসলে এটা বলে তার পক্ষে বলার কোনো, সে এখন ডুবে আছে, সে ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে ডুবে আছে, দুর্নীতিতে ডুবে আছে, সে দেশের দেশদ্রোহী হিসেবে সে বহুভাবে চিহ্নিত। এখন তার যদি সেন্স থাকে তাহলে সে সেইভাবে একটা সেফ এক্সিট খুঁজতে পারে। এই সেফ এক্সিটটা কি তার সম্ভব হবে? মানে একটা না একটা সময় পর বাংলাদেশে স্টেবল গভর্নমেন্ট আসবে, নির্বাচিত সরকার একটা তৈরি হবে, ভারত প্রতিবেশী দেশ এবং স্পষ্ট বলেছে যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসলে তবেই সেই সরকারের সঙ্গে আমরা আলোচনা বা কথা বা ডায়ালগ আমরা চালিয়ে যেতে পারবো। এবং এই নির্বাচিত সরকার তৈরি করার চাপ বিশ্বের বিভিন্ন দেশের তরফ থেকেও আছে। আমার প্রশ্ন হচ্ছে যে নির্বাচিত সরকার আসার পরপরই মোহাম্মদ ইউনূসের পক্ষে কি সেফ এক্সিট সম্ভব হবে, নাকি তিনি তার বিরুদ্ধে ঠিক যেরকমভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও যে সমস্ত অভিযোগগুলো উঠেছে বা এই মুহূর্তে ওঠানো হয়েছে, তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, সেই রকম একটা দশা তৈরি হবে মোহাম্মদ ইউনূসের জন্য? সেইরকম একটা দশাই হবে, তবে সেফ এক্সিট এখনো আছে তার, আমার মতে। আমি এখনো আছে। আচ্ছা, আমি রাজনীতি পড়ি, আমি রাজনীতি করছি, আমি রাজনীতি রিসার্চ করি, আমি প্রতি ডে টু ডে, আমি গত আপনি 75 সালের 15ই আগস্ট থেকে আমি কন্টিনিউয়াসলি এই কাজটা আমি করি, আমার সবকিছুর পাশাপাশি প্রফেশন এবং লেখাপড়ার পর থেকে। আমি আমার যে অভিজ্ঞতা এবং আমার যতটুকু হিসাব, তাতে তার একটা সেফ এক্সিট এখনো আছে। কিরকম? যে সে জাতির কাছে একটা ভাষণ দিয়ে বলবে কি যে আমি অনেক ভুল করে ফেলছি, অন্যায় হয়ে গেছে, আমি একটা নির্বাচনের ব্যবস্থা করছি এবং জাতিসংঘের ইয়াতে আন্ডারে নির্বাচনটা হবে, একেবারে ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ, সকল দলের, সকল দলের, কারো প্রতি আমি বায়াস হব না। আমরা সকল দলের, আমরা জনগণের কাছে ছেড়ে দিলাম। আমরা একটা জাতিসংঘের একটা টিম আসুক, তাদের মাধ্যমে যে